আচ্ছা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কম্প্রেশন মেম্বারের ডিজাইন এবং তার ডিটেলিং। আমরা বেসিক্যালি যেটা জানি যে কম্প্রেশন মেম্বার মানে হচ্ছে এমন একটা মেম্বার যাতে অ্যাক্সিয়াল লোড কম্প্রেসিভ নেচারের আসছে। তো দেখো প্রথমেই যে লাইনটা লেখা আছে, কম্প্রেশন মেম্বার ইজ দ্য ওয়ান which carries predominantly the opposite compressive force on the two ends। তার মানে যে কোনো মেম্বার আন্ডার কম্প্রেসিভ ফোর্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কম্প্রেশন মেম্বার বলি। তো কম্প্রেশন মেম্বার বেসিক্যালি আমরা দুটো টাইপের করব। একটা হচ্ছে কলম। কলম বলতে বোঝায় নর্মালি ভার্টিক্যাল কম্প্রেশন মেম্বার, যেটা অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স নিচ্ছে এবং নর্মালি সেই লোডটা অনেক বেশি হয়। তো ওই জন্য দেখতে পাচ্ছেন নোটে প্রথমেই দেওয়া আছে কলম অর স্ট্যানচিয়নস অর পোস্ট। এই কথাটার মানে হচ্ছে নর্মালি আমরা কলম বলতে যেগুলো বুঝি, স্ট্যানচিয়ন মানে হচ্ছে যেগুলো হেভি কলম। আর একটা হচ্ছে স্টার্ট। স্টার্ট হচ্ছে সাধারণত যেগুলো ট্রাস থাকে, ট্রাসের যে কম্প্রেসিভ মেম্বার। তার মানে কি, মানে ব্যাপারটা এইরকম, যদি আমাদের কাছে একটা ট্রাস থাকে, ট্রাসের যে এরকম বিভিন্ন মেম্বার থাকে ট্রাসের, এরকমভাবে যে বিভিন্ন মেম্বার থাকে, এবারে ট্রাসের যে মেম্বারটা, ধরো এই মেম্বারটা যেটাকে আমরা র্যাফটার বলি, এই মেম্বারটা হচ্ছে আন্ডার কম্প্রেশন। তো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্ট্রাট। ট্রাসের যে কম্প্রেশনের যে মেম্বার থাকে সেটাকে আমরা স্টার্ট বলি। আদারওয়াইজ ভার্টিক্যাল যে কম্প্রেশন মেম্বার সেটাকে আমরা কলম বলি। আচ্ছা, এবারে নেক্সট পরের পেজে চলে আসো। কম্প্রেশন মেম্বার বা কলমের ডিজাইনের ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে বাকলিং। নর্মালি দেখা যায় বেশিরভাগ কম্প্রেশন মেম্বারই ম্যাক্সিমাম স্ট্রেসে বা ইল্ড স্ট্রেসে রিচ করার আগেই সেটা বাকলিংয়ে ফেল করে যায়। তোমরা অলরেডি অয়েলার্স ফর্মুলা কলমের ক্ষেত্রে পড়ে এসছো। তো অয়েলার্স ক্রিটিক্যাল লোডটাই অ্যাকচুয়ালি কলমের ক্ষেত্রে ক্রিটিক্যাল হয়ে যায়। তো কলমের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাকলিংটা ডাইরেক্টলি রিলেটেড টু স্লেন্ডারনেস রেশিও, যেটা এখানে দেখতে পাবে যে স্লেন্ডারনেস রেশিও যদি বেড়ে যায় তাহলে বাকলিংয়ের টেন্ডেন্সি বাড়বে। পেজ নাম্বার 45-এ দেখো, অ্যাজ দ্য লেন্থ অফ দ্য কলম ইনক্রিজেস দ্য টেন্ডেন্সি অফ বাকলিং ইনক্রিজেস প্রোভাইডেড কম্প্রেসিভ লোড অ্যাক্টিং অন দ্য কলম অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া রিমেন্স কনস্ট্যান্ট। মানে একই লোড এবং একই ক্রস সেকশনাল এরিয়ার একটা কলমের যদি লেন্থ আমরা বাড়াতে থাকি তাহলে তার বাকলিং লোডও বেড়ে যাবে, বাকলিং স্ট্রেসটা বাড়বে। এবারে দেখো কলমের ক্ষেত্রে আমরা বেসিক্যালি তিনটে টাইপ করি, একটা লং কলম, একটা ইন্টারমিডিয়েট কলম আর একটা শর্ট কলম। লং কলমের ক্ষেত্রে ফেলিওর মোড কি থাকে, ডিউ টু ইলাস্টিক বাকলিং। তার মানে বাকলিংটাই আগে হবে, আদারওয়াইজ অন্য যে ফেলিওরগুলো আছে যারা ইল স্ট্রেসে রিচ করা সেটা করবে না। ওইখানে ওই জন্য দেখো লেখা রয়েছে স্ট্রেস ইন দ্য কলম উইল নট এক্সিড প্রপোর্শনাল লিমিট অ্যান্ড ইজ মাচ লোয়ার দ্যান দিস লিমিট। তার মানে উইদিন দ্য প্রপোর্শনাল লিমিটের মধ্যেই স্ট্রেস থাকে এবং তখনই বাকলিং করে কলমটা ফেল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি লং কলম। আর যদি দেখা যায় যে প্রপোর্শন লিমিটের বাইরে গিয়ে কলমটা স্ট্রেসড হচ্ছে এবং তারপরে বাকলিং হচ্ছে, তখন তাকে আমরা বলি ইন্টারমিডিয়েট কলম। ওই জন্য বলছে ডিউ টু ইনইলাস্টিক বাকলিং, মানে ইল্ডিং প্লাস বাকলিং এবং ফ্লেক্সিবিলিটি ইআই চেঞ্জেস কনস্ট্যান্টলি। তখন প্রপোর্শন লিমিটের বাইরে চলে গেলে, যেহেতু স্ট্রেন কার্ভটা একটু খেয়াল করে ভেবে দেখো, প্রপোর্শন লিমিটের বাইরে চলে গেলে স্ট্রেন কার্ভটা আর স্ট্রেট লাইন থাকে না, তার মানে তখন ইটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে ই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ইআইও চেঞ্জ করবে। আর 3 নম্বর যেটা আছে শর্ট কলম, সেই শর্ট কলম ইল্ডিংয়ে ফেল করে। নর্মালি শর্ট কলম আমরা সচরাচর
দেখি না, মানে বেশিরভাগ স্টিলের কলমই বাকলিংয়ের ক্ষেত্রেই ফেল করে। তো ওই জন্য যদি ইল্ডিংয়ে ফেল করে তাহলে তখন আমরা শর্ট কলম বলি। অ্যাক্সিয়াল শর্টনিং অফ দ্য কলম অকার্স টিল ইট গেট ক্রাস্ট, তার মানে একটা কলমে যদি বাকলিং না হয়, শুধু ক্রাসিংয়ে যদি ফেল করে তখন সেটাকে আমরা বলি শর্ট কলম। আচ্ছা, এবার নেক্সট দেখো এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ হচ্ছে কোনটা তোমরা অলরেডি জানো, যা টোটাল যেটা লেন্থ আছে তার এন্ড কন্ডিশন অনুযায়ী আমরা এফেক্টিভ লেন্থ বার করি। তো কম্প্রেসিভ মেম্বারের ক্ষেত্রে দ্য এফেক্টিভ ইজ অ্যারাইভড, নিচেরটা দেখো, দিস এফেক্টিভ লেন্থ ইজ অ্যারাইভড অ্যাট ফ্রম দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য কম্প্রেশন মেম্বার অ্যান্ড ইটস এন্ড কন্ডিশন। এন্ড কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি লেন্থ কত হবে। নোটটা খেয়াল করো, দ্য এন্ড কন্ডিশন অফ এ কম্প্রেশন মেম্বার আর অ্যাকাউন্টেড ফর by the use of effective length factor, which when multiplied with the actual length gives effective length of the compression member. এবারে factors affecting the magnitude of effective length factor k, এর ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, টেবিল 5.2। এখানে দেখো দুটো এন্ড আছে, একটা অ্যাট ওয়ান এন্ড অ্যাট আদার এন্ড বাউন্ডারি কন্ডিশন, মানে এন্ডের কন্ডিশনটা বলছে কলমের এন্ড কন্ডিশন কী আছে। প্রথমটার ক্ষেত্রে দেখো, যদি অ্যাট ওয়ান এন্ড রেস্ট্রেন্ট ট্রান্সলেশন রেস্ট্রেন্ট, মানে যে পজিশানে আছে সেই পজিশানেই থাকবে, সেখান থেকে সরবে না। আর রোটেশন রেস্ট্রেন্ট মানে হচ্ছে সেখানে কোনো পজিশানে থেকেও কোনো রোটেশন হবে না, তার মানে ফুললি ফিক্সড। আর আদার এন্ডে কী বলছে, আদার এন্ড বলছে ফ্রি মানে ট্রান্সলেশন ফ্রি, তার মানে পজিশন থেকে শিফট করে যেতে পারে, সরে যেতে পারে। আর রোটেশনও ফ্রি, তার মানে সেখানে রোটেশনও হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি পাশের এই ডায়াগ্রামটা দেখো, একদিকে ফিক্সড আছে আর একদিকটা কমপ্লিটলি ফ্রি, তাহলে সেক্ষেত্রে বলছে এফেক্টিভ লেন্থ ধরতে হবে 2L, মানে এল হচ্ছে লেন্থ যেটা অ্যাকচুয়াল লেন্থ মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে কে এর ভ্যালুটা হচ্ছে 2, তার মানে সেক্ষেত্রে এফেক্টিভ লেন্থ হয়ে যাবে 2L। সিমিলারলি যদি একটা এন্ডে ফ্রি হয়, ট্রান্সলেশন ফ্রি, দেখো এই এন্ডটা দেখো, এবং রোটেশন ফিক্সড, রোটেশন রেস্ট্রেন্ট মানে ফিক্স করা আছে, হতে দেবে না। তার মানে দেখো এখানে সাপোর্ট যেটা আছে, সাপোর্টটা মুভ করে যাচ্ছে, তার মানে কি এটা যেহেতু ফিক্সড একটা সাপোর্ট, তার মানে কি সাপোর্টটা মুভ করছে, ট্রান্সলেশনটা ফ্রি কিন্তু রোটেশন রেস্ট্রেন্ট, তার মানে এই সাপোর্টের সঙ্গে মেম্বারটার যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ইনিশিয়ালি ছিল আফটার দ্য ট্রান্সলেশন সেটাও কিন্তু 90 ডিগ্রিই থাকবে। আর আরেকটা এন্ডে কী আছে, আরেকটা এন্ডে সরতে পারছে না, তার মানে ট্রান্সলেশনটা রেস্ট্রেন্ট করা আছে কিন্তু রোটেশন হতে পারবে, কারণ এটা হিঞ্জ আছে, হিঞ্জে আমরা রোটেশন ফ্রি দিতে পারি, তার মানে দেখো এখান থেকে রোটেশন হচ্ছে, ওই জন্য এটা কার্ভ লাইন, তাহলে রোটেশনটা হচ্ছে ফ্রি। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ হচ্ছে 2L। তাহলে দুটো এন্ড কন্ডিশনে এফেক্টিভ লেন্থ কী হবে বোঝা গেল। এবারে পরের পেজে চলে আসো, এখানে দেখো 3 নম্বরে কী আছে, দেখো দুদিকে হিঞ্জ আছে, তাহলে কী হবে, হিঞ্জ হলে আমরা কী জানি, হিঞ্জের ট্রান্সলেশন হচ্ছে রেস্ট্রেন্ট আর রোটেশন ফ্রি, তাহলে এদিকেও ট্রান্সলেশন হচ্ছে রেস্ট্রেন্ট রোটেশন ফ্রি, এদিকেও তাই, তাহলে সেক্ষেত্রে কী হবে 1L, তার মানে অ্যাকচুয়ালি লেন্থ যেটা হবে, এল বলতে এখানে কী বোঝাচ্ছে, এল বলতে বোঝাচ্ছে এই সাপোর্ট টু সাপোর্ট যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল। নেক্সট দেখো এখানে ক্ষেত্রে কী হয়েছে, এখানে দেখো একদিকে ফিক্সিটি রয়েছে, রেস্ট্রেন্ট করা রয়েছে, রোটেশন এবং ট্রান্সলেশন দুটোই, তার মানে এটা ফিক্সড। আরেকদিকে কী আছে, ট্রান্সলেশনটা ফ্রি আছে, তার মানে এটা সরতে পারে কিন্তু রোটেশন হচ্ছে রেস্ট্রেন্ট, তার মানে একটু আগে যেটা করলাম আমরা যে সাপোর্টটা সরে যাচ্ছে কিন্তু সাপোর্টটা ফিক্সড, সেই রকম যদি হয় তাহলে এটা হবে 1.2L। সিমিলারলি যদি দুদিকেই ফিক্সড হয়, দুদিকে ফিক্সড না, একদিকে ফিক্সড আর একদিকে রেস্ট্রেন্ট করা আছে কিন্তু রোটেশন ফ্রি করা আছে, তাহলে সেটা হবে 0.8L। ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটাও রেস্ট্রেন্ট, মানে দুদিকে ফিক্সড হলে হচ্ছে 0.65L। ঠিক আছে। তাহলে কী ধরনের সাপোর্ট কন্ডিশান আছে তার উপরে ডিপেন্ড করে আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি এফেক্টিভ লেন্থ কত হবে।
আচ্ছা, এটা গেল। এবার নেক্সট দেখো টেবিল 5.3 এফেক্টিভ লেন্থ অফ স্টার্ট। এটা আইএস কোডের গাইডলাইন। সেটা হচ্ছে যে তোমার এফেক্টিভ লেন্থ একটা ম্যাক্সিমাম লিমিট অফ দি আইএস কোড অ্যালাউ করে, তারপরে তোমার এফেক্টিভ লেন্থ কত হচ্ছে সেটা দেখে তার থেকে যদি বেশি হয়ে যায়, সরি এফেক্টিভ লেন্থ না, এফেক্টিভ লেন্থ অফ স্টার্ট যেটা আছে এটা হচ্ছে তোমার ট্রাসের ক্ষেত্রে, যে একটু আগে বললাম কম্প্রেসিভ যে মেম্বারগুলো থাকে কম্প্রেশনে, সেগুলোর ক্ষেত্রে যদি সিঙ্গেল অ্যাঙ্গেল স্টার্ট হয় তাহলে হবে গাসেট প্লেনে এইটা পারপেন্ডিকুলার টু গাসেট, এইটা এখন বাদ দিয়ে দাও, এইটা তোমাদের এখন লাগবে না, এইটাই হচ্ছে মেন। তো যদি কন্টিনিউয়াস হয় তাহলে সিঙ্গেল আর ডবল অ্যাঙ্গেল যদি স্টার্ট হয় তাহলে 0.7 to 1 L, ডিসকন্টিনিউয়াস হলে 1, সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড উইথ মোর দ্যান 1 বোল্ট, দুদিকে যদি এক থেকে বেশি বোল্ট থাকে বা ওয়েল্ড থাকে তাহলে অবভিয়াসলি দুটো বোল্ট থাকা মানে রোটেশন অ্যালাউ করবে না, ওই জন্য এটা 0.85 L। সিমিলারলি আরও দুটো কন্ডিশন আছে ডবল অ্যাঙ্গেল যদি হয় সেইগুলোর। তার মানে আমাদের স্টার্টের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এফেক্টিভ লেন্থ, আর উপরে যেগুলো দেখলে এগুলো হচ্ছে এন্ড কন্ডিশনের ওপরে আমাদের কলমের ক্ষেত্রে কত ধরবো। এবারে নেক্সট পেজ নাম্বার 47-এ চলে আসো। এখানে দেখো পেজ নাম্বার 47-এ 5.5 স্ল্যান্ডারনেস রেশিও। এইটা স্ল্যান্ডারনেস রেশিও যেটা রয়েছে এইখানে দেখো, ফর দ্য সেম এরিয়া অফ ক্রস সেকশন as the length of the column increases, the tendency of the column to buckle increases and its load carrying capacity decreases. তো আমরা নর্মালি কী জানি, স্ল্যান্ডারনেস রেশিও হচ্ছে L/R। আরটা খেয়াল রাখবে, এখানে যেন দেখো হাইলাইট করা আছে, এফেক্টিভ লেন্থ টু দ্য মেম্বার টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেডিয়াস অফ জাইরেশন। অ্যাপ্রোপ্রিয়েট রেডিয়েশন মানে জাইরেশন হচ্ছে কোন প্লেনে বেন্ড করবে তার উপরে তোমাকে ঠিক করতে হবে তুমি রেডিয়াস অফ জাইরেশনটা সেই প্লেনে নিচ্ছ কি না। এক একটা প্লেনে কিন্তু এক এক রকমের রেডিয়াস অফ জাইরেশন হতে পারে, তার মানে আর ওয়াই আর আর জেড দুটো ইকুয়াল নাও হতে পারে। সেটা তুমি যদি স্টিলের হ্যান্ডবুক দেখো সেখানেও দেখবে যে দুটো অনেক মেম্বারের ক্ষেত্রেই আলাদা আছে। পার্টিকুলারলি আই সেকশান হলে তো দেখতেই পাবে যে দুটো আলাদা আছে। আচ্ছা, এবার দেখো লিস্ট রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কোনটা, দুটোর মধ্যে যেটা কম হবে, আর এর ভ্যালু যেটা কম হবে সেইটা নেবে, দিয়ে এটাকে এফেক্টিভ লেন্থ হচ্ছে K/L, তাহলে ডিভাইডেড বাই আর মিনিমাম করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার স্ল্যান্ডারনেস রেশিও। তাহলে এইভাবে তোমাকে স্ল্যান্ডারনেস রেশিওটা বার করতে হবে। এরপরে দেখো নর্মালি আমরা কী চাই, স্ল্যান্ডারনেস রেশিও যত কম থাকবে আমার বাকলিংয়ে ফেলিওর হওয়ার টেন্ডেন্সি তত কমবে, বা বাকলিং লোডটা তত আমার বাড়বে, তাহলে লোড ক্যারিং ক্যাপাসিটিও বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ম্যাক্সিমাম স্ল্যান্ডারনেস রেশিও অফ কম্প্রেশন মেম্বার যেটা দেওয়া আছে, এটার ক্ষেত্রে কোডের একটা গাইডলাইন দেওয়া আছে। যদি কোনো টেনশন মেম্বার সাবজেক্ট টু রিভার্সাল অফ স্ট্রেস, মানে কোনো একটা টেনশন মেম্বার ডিজাইন করা আছে কিন্তু সেটা হঠাৎ করে কোনো সময় যদি কম্প্রেশন মেম্বার হিসেবে অ্যাক্ট করে ডিউ টু আনসার্টেন লোডিং বা অন্য রিভার্সাল অফ লোড যদি হয়, এইখানে দেওয়া আছে আদার দেন উইন্ড আর আর্থকোয়েক দেখো লেখা আছে, তাহলে এটার ভ্যালু হবে 180। এটা আইএস কোডেও পাবে। আচ্ছা, আদারওয়াইজ মেম্বার্স ক্যারিং কম্প্রেসিভ লোড ডিউ টু ডেড লোড অ্যান্ড ইম্পোজ লোড আন্ডার নর্মাল কন্ডিশন কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে স্ল্যান্ডারনেস রেশিও আমরা কত 180 ম্যাক্সিমাম ধরতে পারি। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে মেম্বার ক্যারিং কম্প্রেসিভ ফোর্স ডিউ টু কম্বিনেশন অফ উইন্ড অ্যান্ড আর্থকোয়েক অনলি প্রোভাইডেড ডিফরমেশন। তার মানে কি, যদি উইন্ড অ্যান্ড আর্থকোয়েকের লোডটাও কনসিডার করো তাহলে ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম 250 নিতে পারবে। কম্প্রেশন ফ্লেঞ্জ অফ এ বিম রেস্টেন্ট এগেনস্ট ল্যাটারাল টর্শনাল বাকলিং, এটা আমরা বিমের ক্ষেত্রে পড়বো। বিমের কম্প্রেশন ফ্লেঞ্জ যদি আমাদের রেস্টেন্ট করা থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম ল্যামডা কম্প্রেশন ফ্লেঞ্জের ক্ষেত্রে 300 অবধি নিতে পারবো। আর এ মেম্বার নর্মালি অ্যাক্টিং অ্যাজ এ টাই ইন এ রুফ ট্রাস, যেটা একটা টেনশন মেম্বার এবং নট কনসিডার্ড এফেক্টিভ, এবং সেটা কম্প্রেশনে যখন আসবে সেটাকে আমরা এফেক্টিভ মানে কম্প্রেসিভ ফোর্স নিতে পারবে বলে ধরে নিচ্ছি না, এরকম যদি মেম্বারটা হয় ডিউ টু উইন্ড আর আর্থকোয়েক, তার মানে রিভার্সাল অফ স্ট্রেস হচ্ছে ডিউ টু উইন্ড আর আর্থকোয়েক, সেক্ষেত্রে
কোনো একটা টেনশন মেম্বার সেটা যদি কম্প্রেশন মেম্বার হিসেবে আমরা ডিজাইন করি, এবং কম্প্রেসিভ মেম্বার হিসেবে ডিজাইন করতে হচ্ছে কেন, কারণ উইন্ড অথবা আর্থকোয়েক লোড আসার জন্য ওর লোডিংটা চেঞ্জ হয়ে গেছে, ও টেনশন মেম্বার থেকে কম্প্রেশন মেম্বার হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম 350 নিতে পারবে। স্ট্যান্ডার্ড রেশিও আমাদের এত লিমিট করে দেওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে কম থাকলে অ্যাক্সিডেন্টাল আর কনস্ট্রাকশন লোড যেগুলো আসে সেগুলো আমাদের এর মধ্যে ধরা থাকে। আর কি আছে, দ্য ব্রেসিং মেম্বার ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়াকওয়ে। তার মানে কি অনেক সময় আমরা কী করি, কম্প্রেশন মেম্বারের ওপরে আমরা কোনো লোক হয়তো ওপরে যাতায়াত করছে বা লোক উঠছে, একটা কলম দিয়ে লোক উঠছে, এই ধরনের যদি ব্যবহার হয় তাহলে এক্সট্রা লোডিং আসবে, সেইটা আমাদের কম্প্রেশন মেম্বারের L/Rটা কমানো থাকলে আমাদের সেই ভ্যালুটা ধরা থাকে। আর 3 নম্বর কি আছে, টু টেক কেয়ার অফ দ্য স্ট্রেস ইনডিউস ডিউ টু পসিবল আনএক্সপেক্টেড ভাইব্রেশন। তার মানে যত তোমার কলমের লেন্থ বেড়ে যাবে তত কলমটা ভাইব্রেট বেশি করবে, তাহলে আমরা ভাইব্রেশন বেশি হলে মেম্বারটা কাজের ক্ষেত্রে অসুবিধে স্ট্রাকচারাল মেম্বার হিসেবে, তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি। আচ্ছা, এবার নেক্সট দেখো টাইপ অফ সেকশন অফ কম্প্রেশন মেম্বার। এটাতে আমরা বিভিন্ন রকমের সেকশন ইউজ করি, এগুলো সবই হচ্ছে বিল্ড আপ সেকশন যত আছে। লাস্টে যেটা আই সেকশন দেখছো এইটা হচ্ছে একটা সিঙ্গল সেকশন, এটাই তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে আছে। সিঙ্গল আই সেকশন যেগুলো সেইটাই তোমাদের সিলেবাসে আছে। এই কোনো বিল্ড আপ সেকশনের ডিজাইন তোমাদের নেই। আচ্ছা, এবার দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাকলিং। 3 রকমের বাকলিং হয়, একটা হচ্ছে ফ্লেক্সারাল বাকলিং, তার মানে হচ্ছে ডিউ টু বেন্ডিং, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে টর্সনাল বাকলিং, তার মানে ডিউ টু টর্সন যদি মেম্বারটা বাকল করে তাহলে সেটা হচ্ছে টর্সনাল বাকলিং। আর এটা হচ্ছে ফ্লেক্সারাল টর্সনাল বাকলিং, তার মানে দুটোই যদি একসঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সারাল টর্সনাল বাকলিং, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যেটা করব, আমাদের নর্মালি ফ্লেক্সারাল বাকলিংটাই আমরা বেশি ধরি, আমাদের টর্সনটাকে তোমাদের ধরার অত দরকার নেই। আচ্ছা, এবার দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 51। এখানে দেখো এইদিকে এই কার্ভটা দেখো, এই কার্ভটার এদিকে দেখো, এটা হচ্ছে এফ ক্রিটিক্যাল, মানে এটা হচ্ছে অয়েলার্স ক্রিটিক্যাল লোড, আর এদিকে হচ্ছে ল্যামডা মানে স্লেন্ডারনেস রেশিও। দেখো স্লেন্ডারনেস রেশিও যত বেড়ে যাচ্ছে তত এফ ক্রিটিক্যালের ভ্যালু কমছে, তাহলে এটা হচ্ছে কার্ভটা। ইলাস্টিক বাকলিং স্ট্রেস ডিফাইন্ড বাই পাই স্কোয়ার ইকুয়াল টু ই বাই ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। তো এইবারে দেখো আমরা অয়েলার্স লোডের ক্ষেত্রে অয়েলার্স ক্রিটিক্যাল লোডটা যখন বার করি তখন ফর্মুলাটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এফ সিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। তাহলে যদি আমার অয়েলার্স ক্রিটিক্যাল লোডটা ম্যাক্সিমাম অ্যালাউবল স্ট্রেস দ্যাট ইজ তোমার এফ ওয়াই, যেটা তার মানে ইল্ড স্ট্রেস, সেই পর্যন্ত যদি আমরা অ্যালাউ করি তাহলে এফ ক্রিটিক্যাল ইকুয়াল টু হবে এফ ওয়াই, তাহলে এফ ওয়াই ইকুয়াল টু পাই স্কোয়ার ইউআই বাই এল স্কোয়ার, তার মানে এটা পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার, তাহলে ল্যামডা ইকুয়াল টু পাই ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই। এখানে ইটা কত ধরা আছে, 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এফ ওয়াই হচ্ছে 250, সেটা করলে হচ্ছে আসছে 88। দ্যাট ইজ দ্য আপার লিমিট অফ স্লেন্ডারনেস রেশিও ফর অয়েলার স্ট্রেস। তার মানে কি এই ল্যামডার ভ্যালুটা 88 অবধি আমরা ম্যাক্সিমাম অ্যালাউ করতে পারবো, এটা হচ্ছে আপার লিমিট অফ স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো পেজ নাম্বার 53।
আচ্ছা, এইটা দেখো 52টা দেখে নাও আগে। 52 পেজ নাম্বার 52টা দেখো, এইটা খেয়াল করবে। IS 1984 যেটা বলেছিল, পেজ নাম্বার কলম ফর্মুলা IS 800 1984, এটা যেটা ছিল এটা এখন চেঞ্জ হয়ে গিয়ে IS 800 2007। এইখানে দেখো রেকমেন্ডস ডিফারেন্ট কলম কার্ভস, দ্যাট ইজ ABCD ইন নন ডাইমেনশনাল ফর্ম বেসড অন পেরি রবার্টসন অ্যাপ্রোচ বেসড অন ক্রস সেকশন ক্লাসিফিকেশন। এইটা খেয়াল রাখবে, এইটা হচ্ছে পেরি রবার্টসন অ্যাপ্রোচ। এবারে দেখো পেজ নাম্বার 53। পেজ নাম্বার 53তে কী দেওয়া আছে? এখানে একটা কার্ভ দেওয়া আছে, ABCD করে 4টে কার্ভ আছে। তোমাকে এখানে দেখলে বুঝতে পারবে, এদিকটা হচ্ছে FCD/FY আর এদিকে হচ্ছে ল্যামডা। এই ল্যামডা কিন্তু আমরা যে ল্যামডা বার করি সেই ল্যামডা নয়, এটা হচ্ছে নন ডাইমেনশনাল এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও কল্ড অ্যাজ রেফারেন্স স্লেন্ডারনেস রেশিও ফর ভেরিয়াস টাইপস অফ ক্রস সেকশনাল শেপ। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে √FY/FCC। FCC হচ্ছে অয়েলার্স বাকলিং স্ট্রেস, যেটা আমরা একটু আগে যেটা বলছিলাম, FCR বলতে যেটা বোঝায়, F ক্রিটিক্যাল বলতে। এবারে এখানে দেখো দ্য ভ্যালু অফ, এই যে দ্য ভ্যালু অফ রিডাকশান ফ্যাক্টর, এখানে একটা কাই বলে একটা ফ্যাক্টর আছে। ঠিক আছে, এখানে এটা আমরা পরে ইউজ করব। এখানে দেখো দ্য ভ্যালু অফ, এটা হচ্ছে আলফা ইনক্রিজেস উইথ ইমপারফেকশন অ্যাজ গিভেন ইন টেবিল 5.6 অ্যান্ড অলসো ইন টেবিল 7 অফ IS 2007। এটাতে কি আছে দেখো, কার্ভ এর ক্ষেত্রে এটা নিতে হবে 0.21, বির ক্ষেত্রে 0.34, সির ক্ষেত্রে 0.49 আর ডির ক্ষেত্রে 0.76। ঠিক আছে, আচ্ছা এবারে কোন কার্ভটা কখন ইউজ হবে সেইটা তোমাকে দেখতে হবে। কার্ভ এ, ইট রিপ্রেজেন্টস কোয়াসি পারফেক্ট শেপ লাইক হট রোলড স্ট্রি। আমাদের আই সেকশনের ক্ষেত্রে আমরা কার্ভ এ ইউজ করি, ঠিক আছে, অথবা বি ইউজ করব। এটা ডিপেন্ড করছে যে কতগুলো ফ্যাক্টরের ওপরে। একটা হচ্ছে H/BT গ্রেটার দ্যান 1.2 অ্যান্ড TF লেস দ্যান 40। ঠিক আছে, সিমিলারলি এর পরেরটাও দেখবে, এটাও একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফিল করলে আইদার এ হবে অথবা বি হবে। সিমিলারলি যদি সিঙ্গেল অ্যাঙ্গেল আমরা যে ইউজ করি এই ট্রাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা নর্মালি কার্ভ সি ইউজ করি। আর যদি টোটালটাই ইজ ভেরি ঠিক ফ্রেঞ্চ যদি হয় এবং ঠিক যদি ওয়েল্ডেড আই সেকশন হয়, তাহলে তখন আমরা ম্যাক্সিমাম ইমপারফেকশন ধরে কার্ভ ডি ইউজ করি। তো আমাদের বেসিক্যালি যেটা লাগবে A, B আর C, এই তিনটে আমাদের মেইনলি লাগবে। আচ্ছা এবারে দেখো, এটা IS কোডেও পাবে, এই টেবিলটা ভালো করে খেয়াল করো। বাকলিং কার্ভ ফর ক্রস সেকশন, দেখো এটা যদি রোল্ড সেকশন হয়, তাহলে H/BT গ্রেটার দ্যান 1.2, থিকনেস অফ ফ্লেঞ্চ লেস দ্যান ইকুয়াল টু 40 হলে বাকলিং অ্যাবাউট ZZ অ্যাক্সিস, মানে এটা হচ্ছে ZZ অ্যাক্সিস। তার মানে কি আমার বিমটা এটার ক্ষেত্রে কীভাবে বসানো আছে, এটা যদি আমরা একটা ছবি আঁকি তাহলে আমরা দেখবো এইভাবে অ্যাকচুয়ালি আছে। এইভাবে আছে বিমটা আছে, আই সেকশনটা এইভাবে আছে। এইভাবে আছে বিমটা, এইখানে সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট আছে। আর এটা হচ্ছে ZZ অ্যাক্সিস আর এটা হচ্ছে YY অ্যাক্সিস। সেরকম যদি থাকে তাহলে অ্যাবাউট ZZ অ্যাক্সিস যখন বেন্ডিং হবে তখন হচ্ছে কার্ভ A, আর অ্যাবাউট YY অ্যাক্সিস যদি বেন্ডিং হয় তাহলে বাকলিং কার্ভ B ধরতে হবে। আর থিকনেস যদি 40-এর বেশি হয়ে যায়, থিকনেস অফ ফ্লেঞ্চ, তাহলে অ্যাবাউট ZZ অ্যাক্সিস হবে B
আর y অ্যাক্সিস হবে সি। সিমিলারলি এই বাকিগুলো আছে, এগুলো তোমাদের এগুলো কোনোটা তো লাগবে না। তোমাদের এর পরে যেটা লাগতে পারে সেটা হচ্ছে এই যে সিঙ্গেল অ্যাঙ্গেল যদি থাকে কোনো, এই অ্যাঙ্গেল বা একটা চ্যানেল, তাহলে এই ক্ষেত্রে যে কোনোটাই হোক না কেন সেক্ষেত্রে কার্ভ সি হবে, এটা খেয়াল রাখবে। তার মানে আমাকে ডিজাইন করতে গেলে এইগুলো কিন্তু লাগবে যে আমি কোন কার্ভটা ইউজ করব। আচ্ছা, এবারে দেখো কার্ভ যেটা এখানে দেখলে, এইখানে যে কার্ভটা দেখলে, এই যে কার্ভটা দেখলে, এইটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলার বেস করে এই কার্ভটা তৈরি করা। সেই ফর্মুলাটা দেওয়া আছে এখানে পেজ নাম্বার 55-এ। দেখো FCD ইকুয়াল টু FY বাই গামা M0 বাই ফাই প্লাস রুট ওভার ফাই স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কাই ইন্টু FY বাই গামা M0 অ্যান্ড শুড বি লেস দ্যান ইকুয়াল টু FY বাই গামা M0। এবার দেখো ফাই মানে কি, ফাই মানে হচ্ছে 0.5 ইন্টু 1 প্লাস এই যে আলফা, এটা আলফাটা হচ্ছে ইমপারফেকশন ফ্যাক্টর। কোন ফ্যাক্টরটা? এই যে যেটা আগের পেজে দেখলে, এই যে হচ্ছে ইমপারফেকশন ফ্যাক্টর। কোন কার্ভের ক্ষেত্রে কত সেটা এখানে দেওয়া আছে। তাহলে সেটা হচ্ছে এই আলফা। এবারে দেখো এইখানে যে ল্যামডাটা দেওয়া আছে, যে নন ডাইমেনশনাল এফেক্টিভ সেন্টার রেশিও, এইখানে যে ল্যামডাটা ইউজ হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার FY বাই FCC, যেটা আগের কার্ভের এখানেও দেখেছো। এই দেখো রুট ওভার FY বাই FCC। তাহলে এটা FCC মানে হচ্ছে পাই স্কোয়ার EI বাই এল স্কোয়ার, এল হচ্ছে এফেক্টিভ লেন্থ। তাহলে সেটাকে যদি তুমি বসিয়ে দাও তাহলে এটা হচ্ছে এই ফর্মুলাটা আসবে। তাহলে এখানে এই যে কাইয়ের ভ্যালু বেরোচ্ছে এটাকে বলছে স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর, সেটা হচ্ছে 1 বাই এই যে ফাইটা বেরোলো 1 বাই ফাই প্লাস রুট ওভার ফাই স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার। এই টোটাল যে ফর্মুলাটা দেওয়া আছে এটাকে আমরা আবার টেবিল ফর্মে এখানে পেয়ে যাব, কোডে দেওয়া আছে। এটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, এটা হচ্ছে কার্ভ এর জন্য, এটা বির জন্য, এটা সির জন্য। এটা কী করে রিড করতে হয়? ধরো এটা তুমি মেম্বার যে কোনো একটা কলম ধরো তুমি পেয়েছো, যে কলমটা ধরো 3 মিটার লম্বা, 3 মিটার লম্বা এবং তার এন্ড কন্ডিশন হিসেবে ধরো সেই কলমটার এফেক্টিভ লেন্থ হচ্ছে 3 মিটার। এবার তাকে কি করতে হবে? তোমার স্লেন্ডারনেস রেশিও বার করতে গেলে লিস্ট রেডিয়াস অফ ডাইরেকশান দিয়ে ভাগ করে ধরো পেলে তুমি ল্যামডা ইকুয়াল টু 70। তাহলে 70 পেলে এবারে যদি কার্ভ বি তোমাকে নিতে হয়, তাহলে 70-এর এগেনস্টে কার্ভ বি যদি তুমি নাও তাহলে তুমি FCD, তার মানে এটা অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে 166 আর কাইয়ের ভ্যালু হচ্ছে 0.732। তার মানে তুমি ওই যে ওপরে যে ফর্মুলাগুলো ইউজ করছিলে সেটা ইউজ না করে তুমি ডাইরেক্টলি এখান থেকে এই ভ্যালুগুলো নিয়ে নিতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। আমরা যখন অঙ্ক করব দুটো পদ্ধতিই করব, একবার এই টেবিল থেকেও দেখব আর একবার ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করেও দেখব যে কী করে আসছে। আচ্ছা, এবারে নেক্সট এবার তুমি চলে এসো, তোমাকে কি করতে হবে প্রসিডিওরে। দেখো প্রসিডিওর ফর ডিজাইন অফ অ্যাক্সিয়ালি লোডেড কম্প্রেশন মেম্বার। তোমাকে কি করতে হবে? প্রথম স্টেপ হচ্ছে ফর অ্যান এভারেজ কলম অফ হাইট to 3 to 5 meter, the slenderness ratio lies between 40 to 60. For slender column, a little higher value of 60 is assumed. For column with heavy factored load, a smaller value of slenderness ratio is assumed. তাহলে তোমার রোল স্টিল বিমের ক্ষেত্রে 70 to 90 নিতে পারো, ঠিক আছে। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে 110 to 130, এটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও ইনিশিয়ালি ধরতে হবে। আর অ্যালাউয়েবল স্ট্রেস ধরতে হবে, একটার ক্ষেত্রে 90, এটার ক্ষেত্রে 135। এবারে এইটা করার পরে তোমাকে ক্রস সেকশানটা বার করতে হবে। ক্রস সেকশানটা বার করার পরে আবার তোমাকে চেক করতে হবে যে আমি যেটা প্রোভাইড করেছি সেটা ঠিক আছে কি না। ঠিক আছে, এইখানে স্টেপ 4, 5, 6 এইভাবে লেখা আছে সবগুলো। এই পার্টটা তোমাদের লাগবে না, এইটা তোমাদের সিলেবাসের বাইরে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তো বেসিক্যালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কলমের ক্ষেত্রে
মেন ক্রাইটেরিয়া হচ্ছে বাকলিং, আর বাকলিং টোটালি ডিপেন্ড করছে স্লেন্ডারনেস রেশিওর ওপরে। স্লেন্ডারনেস রেশিও আবার ডিপেন্ড করছে এফেক্টিভ লেন্থের ওপরে। তাহলে এফেক্টিভ লেন্থ প্রথমে তোমাকে জানতে হবে, যেটা আবার এন্ড কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে। তাহলে এন্ড কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে প্রথমে এফেক্টিভ লেন্থ বার করলে, তারপরে যে সেকশানটা তুমি ইউজ করছো সেই সেকশানটার লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বার করবে, সেখান থেকে তুমি স্লেন্ডারনেস রেশিও বার করবে। তারপরে তুমি কি করবে, যে সেকশানটা ইউজ করছো সেটা কোন কার্ভ করসপন্ডিং, কোন কার্ভটা ফিট করবে সেইটা কার্ভটা তুমি জানলে, ABCD। এবারে যে কার্ভটা তুমি জানলে সেইটার করসপন্ডিংলি তোমাকে ইমপারফেকশন ফ্যাক্টর আলফাটা বার করে নিতে হবে। তারপরে তুমি এই ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করে তোমাকে বার করতে হবে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস কত আছে, দ্যাট ইজ FCB। এই FCBটা বার করার পরে মাল্টিপ্লাইড বাই দ্য কলম এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেইটা করলে তুমি আলটিমেটলি লোড ক্যারিং ক্যাপাসিটিটা পেয়ে যাবে। তো আমরা এরপরে যখন অঙ্ক করব তখন আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো কলমের ক্ষেত্রে এই মেন স্টেপগুলো খেয়াল রাখবে, যে মেন হচ্ছে বাকলিং, এবং বাকলিংগুলো কী কীর ওপরে ডিপেন্ড করে সেগুলো সব বললাম। আজকে এই পর্যন্ত বললাম, পরের দিনকে তাহলে এইটার অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।